দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 23 জনের অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে বলে জানা গেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শনিবার 2 জনের মৃত্যু হয়। একই সাথে চিকিৎসা শেষ হওয়ায় 2 জনকে ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 36 জনের মধ্যে 4 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এখন পর্যন্ত দুর্ঘটনায় 35 জন নিহত হয়েছেন। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ থেকে খোলার কথা থাকলেও খুলছে না প্রতিষ্ঠানটি। কবে থেকে চালু হবে সে বিষয়ে সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে জাতীয় গণফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ লেবার পার্টি ও জমিয়তে ওলামায়ে ইসলাম অন্যতম। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে, এই যে আওয়ামী দোসররা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও, এখন আরো শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লোককে সেই সমস্ত জায়গা বসাতে হবে। যদি কোনো মৌলিক বিষয় সিদ্ধান্ত নিতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা, এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার অপচেষ্টা করছে। এটি প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দলটির নেতারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। আগামী নির্বাচন অবধি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। শাপলা চত্বরে শাহাদাতপ্রাপ্ত সকল শহীদ পরিবারদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হেফাজত নেতারা। আমরা উদ্বিগ্ন, দেশের ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন, দেশপ্রেমিক জনগণ উদ্বিগ্ন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা হয় বলে জানান শাম্মী আহমেদের পরিবারের সদস্যরা। শনিবার রাত 8টার দিকে ওই বাসা থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। আটক 5 জন হলেন রাজ্জাক রিয়াদ, শাকাদাউন সিয়াম, সাদমান সর্দার, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। এদিকে গ্রেফতার 5 জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের
পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে একটি গ্রুপ সাবেক যে একটি বাসা হতে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে, যে 50 লক্ষ টাকা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। উত্তরের 8 জেলার যোগাযোগ সহজ করতে গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে ফেরি সার্ভিসের জন্য 145 কোটি টাকা ব্যয়ে 2 ঘাটে নির্মাণ করা হয় টার্মিনাল। কিন্তু নৌরুটে নদীর ন্যায্যতা সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে ফেরি চলাচল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনালটি। 1938 সাল থেকে বালাসীঘাট ও বাহাদুরাবাদ ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল, কিন্তু 2000 সালে নদীর নাব্যতা সংকটের কারণে সেটি বন্ধ হয়ে যায়। 2017 সালে একনেকের সভায় গাইবান্ধার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ নৌরুটটি আবারও চালু করতে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় ধরা হয় 124 কোটি 77 লাখ টাকা। 2 দফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে 145 কোটি 27 লাখ টাকা ব্যয়ে 2021 সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়। কিন্তু বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি হঠাৎ নাব্যতা সংকট ও 26 কিলোমিটার দূরত্বের নৌপথ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে। ফলে প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না এই অঞ্চলের মানুষ। প্রজেক্ট করার পরে আপনারা নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখতেছেন, এগুলোকে আগে দেখতে পারেন নাই? আগে দেখলে তো আমাদের এটা তো সমস্যার সমাধান হতো। চালু না হওয়ার কারণে ছাগল ভেড়া গরু অনেক কিছু মানুষে যা ঘাস কাটি দিচ্ছে, এখন এটা মনে জঙ্গলে পরিণত হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করে কোনো ফায়দা হলো না, বেকার পড়ে আছে। তাহলে এই জিনিসগুলো তো দরকারটা কি? গাইবান্ধা নাগরিক মঞ্চের এই নেতা জানান, অপরিকল্পিতভাবে ফেরিঘাটটি তৈরি করায় শুধু সরকারের টাকা অপচয় হয়েছে, মানুষের কোনো উপকারেই আসছে না টার্মিনাল। ড্রেজিং কাজটি কিন্তু যে ড্রেজার মেশিন দিয়ে করার কথা ছিল সেটা না করে সেখানে ওনারা ব্যবহার করেছেন হচ্ছে শ্যালো মেশিন। ফলশ্রুতিতে ওই নদীর বালু উত্তোলন করে ওই পাশেই আবার ওটা ফেলা হয়েছে, যে কারণে এটা একটা দুরভিসন্ধি দিয়ে এবং ওয়ার্ক পারমিট অনুযায়ী শিডিউল অনুযায়ী কাজটা হয় নাই। সেই কারণে এটা পরবর্তীতে ব্যর্থ প্রজেক্টে তারা পর্যবেসিত হয়। বালাসীঘাটে ফেরি ও টার্মিনাল চালুর বিষয়ে বিআইডব্লিউটি এর দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। দীপ্ত বার্তা কক্ষ। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় 98.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাতভর টানা বর্ষণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অপারেটর পরিবর্তনের কারণে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আরও গতিশীল হয়েছে। ফলে জাহাজের গড় অবস্থানকাল প্রায় 10 ঘন্টা কমেছে। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, উপযুক্ত অপারেটরদের মাধ্যমে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া সম্ভব। সাইড পাওয়ারটেক যুগের অবসানের পর 7 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটির দায়িত্ব বুঝে নেয় চিটাগাং ড্রাই ডক লিমিটেড। 24 জুলাই পর্যন্ত 17 দিনে তারা হ্যান্ডেলিং করেছে 3250 একক কন্টেনার। এর আগের 17 দিনে কন্টেনার হ্যান্ডেলিং করেছিল 2845 একক। অর্থাৎ কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 12% বেশি। দেশের আমদানি রপ্তানি আরো গতিশীল করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে গ্লোবাল অপারেটরের বিকল্প নেই বলে মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা। সম্প্রতি বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। ইন্টারিম পিরিয়ডের জন্য আমরা সিটিডিএলকে দিয়েছি চিটাগং ডকের
ড্রাইডক লিমিটেড। বন্দরের কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি জাহাজের গড় অবস্থানের সময় কমেছে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স, এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছে। কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনতে নতুন সফটওয়্যারের কথা বলেন এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রাম কাস্টমস হাউসে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব, অল্প অল্প জায়গায় চালু করব। যখন দেখব যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে এসএগুড়া থেকে সরে আসবো। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা প্রায় 6000 কন্টেইনার নিলামের মাধ্যমে দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। পরে ট্রাম্প জানান উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিকে অনাহারে ভুগছে ফিলিস্তিনিরা, অন্যদিকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ অবস্থায় শনিবার প্রাণ গেছে 71 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত 71 জনের মধ্যে 42 জন ত্রাণের অপেক্ষায় ছিল। এতে গাজায় নিহতের মোট সংখ্যা 59,730 ছাড়িয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে অনাহারে আরও 5 জনের মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে 85 শিশুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 127 জনে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা, বন্দরের মাশুল বৃদ্ধি। মাশুল বাড়ানোর চাপে ভোক্তাদের খরচ বাড়তে পারে, রপ্তানিতে কমতে পারে প্রতিযোগিতার সক্ষমতায়। এছাড়াও তাদের একটি ফটো ফিচার রয়েছে উত্তরায় মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি নিয়ে। ছেলেকে বুকে জড়িয়ে রেখেছেন বাবা গোলাম মোস্তফা। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। 5 দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে সে। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম শুল্কের শঙ্কার মধ্যে মাশুলের চাপ, চার্জ বাড়ালে এর বোঝা পড়বে আমদানিকারক ও রপ্তানিকারকদের ওপর। এরপর তাদের আরও একটি শিরোনাম নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, কয়েকদিনের মধ্যেই বৈঠকে প্রধান উপদেষ্টা 14 দল ও জোটের নেতাদের সঙ্গে দেখা করেছেন। পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে ভোট ভণ্ডুলের চেষ্টা করছে, সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহযোগিতার প্রত্যাশা করেছেন তিনি। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার। এখানে তার একটি অভিমত দিয়েছেন মালয়েশিয়া গমন গন্তব্য নাকি গ্লানি। এরপরে তাদের আরেকটি শিরোনাম 14 দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। এবার বিদায় শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমার, মৃত্যু বেড়ে 35। বার্ন ইনস্টিটিউটে এখনও আশঙ্কাজনক 4, গুরুতর দগ্ধ 9 জন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদেরও প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুলের চেষ্টা করছে। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা। এছাড়াও আছে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না, মন্তব্য করেছেন মির্জা ফখরুল। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন লাগে 5 লাখ। যারা চায় তারাই জানে না পিআর কি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।
শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।